সাংবাদিক, ও সরি, সাংবাদিক এসে হুম। আমার জি। আসসালামু আলাইকুম। চিকিৎসক ও মিডিয়া ব্যক্তিত্ব জনাব আব্দুল নূর তুষার। জনাব আব্দুল নূর তুষার, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ। তুষার ভাই, আপনি জানেন যে নির্বাচন যতই ঘনিয়ে আসছে, এখন নানা ধরনের আলাপ আলোচনা হচ্ছে। কে জিতবে, কে হারবে, কে জিতলে কেন জিতবে, কে ভোট পাবে, কেন ভোট পাবে, এই সমস্ত নানা ধরনের ইকুয়েশন কিন্তু মানুষের মধ্যে টুকটাক আলোচনা হচ্ছে। অনেকে জরিপ করছেন, জরিপের রেজাল্ট দেখে কেউ অবাক হচ্ছেন, কেউ খুশি হচ্ছেন। নানা ধরনের আলাপ, আবার নীরব ভোট বলতেও নাকি একটা ভোট আছে, সে আলোচনাও আসছে। তো এর মাঝখানে আজকে আমরা দেখলাম, পত্রিকাতে পড়লাম যে একটা আপনার প্রতিষ্ঠান নাম হলো সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ। আমি নামটা অর্থ বুঝি না, সোচ্চার আবার টর্চার, সোচ্চার টর্চার ওয়াচডগ বাংলাদেশ এরা একটা জরিপ করেছে। এই জরিপে অনেক কিছু, এই যে দলীয় প্রধান যারা আছেন, তারেক রহমান অথবা শফিকুর রহমান অথবা নাহিদ ইসলাম, এরা নাকি নিজ নিজ আসনে জিতবেন, কিন্তু বাংলাদেশ খেলাফত আন্দোলন যেটা আছে, যা মমিনুল হক যেটা প্রধান, উনি নাকি জিততে পারবেন না, ববি হাত যাচ্ছে, এরকম নানা রকম ইকুয়েশন আছে। ওগুলো নিয়ে আমি আলোচনা যাচ্ছি না। আমার যেটা মূল আলোচনা, সেটা হলো এই জরিপে বলা হয়েছে যারা নতুন ভোটার হয়েছে এবার, যারা প্রথমবারের মতো ভোট দিবে, তারা নাকি জামাতের দিকে বেশি আকৃষ্ট হয়েছে এবং তারা জামাতকে ভোট দেবে বলে জানিয়েছে। তো নতুন ভোটারদের এই যে পছন্দের যে আপনার বিষয়টা বলে তারা দেখাচ্ছে, এটা আপনার কাছে কেমন মনে হয়? আমি সাধারণত জরিপ খুব একটা বিশ্বাস করি না, কেননা জরিপ যারা করেন তারা চাইলে পরে জরিপের অর্থায়ন এবং জরিপের উদ্দেশ্য অনুযায়ী জরিপকে ম্যানিপুলেট করতে পারেন। এই জরিপগুলি নির্বাচনের ঠিক আগে আগে হয়। নির্বাচনের সময় জরিপগুলি করলে প্রচুর পাবলিসিটি পাওয়া যায়। ফলে অনেক সংস্থা আছে নির্বাচনের আগে জরিপগুলি করে নিজেদেরকে চেনায়। কিছু জরিপ আছে পার্টিগুলি পয়সা দিয়ে করে, কিছু জরিপ আছে তারা এমনিতেও জরিপ করে প্রতিষ্ঠানগুলি, তারা এই সময় জরিপ করে নিজেদের জরিপের দক্ষতা প্রমাণ করতে চায়। মানে এক একজনের এক এক উদ্দেশ্য থাকে। আপনি যে জরিপের কথা বললেন সেখানে এরকম বলা হয়েছে যে একটি দল বেশি সমর্থন পাবে, আরেকটি দল পাবে না। আবার অন্য একটা জরিপে বলা হয়েছে নতুন ভোটারদের 70% বিএনপি কে ভোট দিবে। ফলে আপনি ফলে আপনি বুঝতে পারছেন যে এই জরিপগুলি আসলে যে যেখানে গিয়ে করে সেখান থেকে রেজাল্ট আসে। ধরেন বগুড়ায় করলে বিএনপির অনেক বেশি আসে, আবার ধরেন জামাত প্রবণ এলাকা রাজশাহী বা এইসব জায়গায় করলে আবার জামাতেরটা বেশি আসে। কিন্তু আমার বক্তব্যটা খুবই পরিষ্কার, জরিপে বিশ্বাস করে ভোট দিতে গেলে ভোট সিদ্ধান্ত হওয়ার সম্ভাবনা বেশি। একটা জিনিস ঠিক যে জামাতের সমর্থন আগের চেয়ে হয়তো কিছুটা বেড়েছে, কিন্তু জামাতের যে এক ধরনের সমর্থনের হইচই দেখা যাচ্ছে, এটা মূলত জামাত তার প্রচার যন্ত্রের মাধ্যমে বেশি বেশি প্রমাণ করার চেষ্টা করছে। আহ খুব সহজ একটা হিসাব করতে পারেন। 2008 সালের শেষ যখন ভোট হয়েছে, তারপরে এখন 18 বছর পার হয়নি, গত আহ মানে 8 সাথে 18 যোগ করলে 26, মাত্র জি। 18 বছর হয়েছে আর কি লোকদের। 8-এর ভোটের যে ফলাফল, সেই ভোট থেকে যদি আপনি বিচার বিবেচনা করেন তাহলে দেখবেন যে তরুণদের যে ভোট যুক্ত হয়েছে, সে যুক্ত হওয়া ভোটের পরিমাণ কত। আগে যারা অন্য কোথাও ভোট দিয়েছে তারা তো আর সাধারণত ভোট বদলায় না, কিন্তু জি। এই তরুণ ভোটার যারা এই 18 বছর হয়েছে, যাদের এই 26 এবং 25-এ কিংবা ধরেন 24-এ বা 23-এ বা 22-এ বা 20-এ, এইভাবে যদি চিন্তা করেন তাহলে আমি ধরে নিচ্ছি যে গড়ে 1 থেকে 1.5 কোটি নতুন ভোটার হয়েছে। একটা হিসাব পাওয়া গেছে যে প্রথমবারের মতো ভোট দিচ্ছে এবার প্রায় 4 কোটি, 4.5 কোটি। তাদের হিসাব এটা বলা হয়েছে যে যাদের বয়স এখন 30 বছর, হুম। তারা তো দুই তাদেরকে হাজার পর্যন্ত আটের ধরেছে। সময় তাদের বয়স ছিল ধরেন আপনার 12 বছর, তারা তো তখন ভোট দিতে পারে নাই। তো ওইভাবে যদি ধরি, তাহলে 35 বছর পর্যন্ত কিন্তু চলে যাচ্ছে। যাদের বয়স এখন 35 বছর, তারাও কিন্তু 2008-এ মাত্র ভোট দিতে পেরেছে অথবা পারেনি।
এদের মধ্যে অনেকেই তো আওয়ামী লীগ আমলে ভোট দিতেই পারে নাই, সেই হিসাবে না, ধরা দিতে হচ্ছে। পারে নাই এটা বলা ঠিক না, দিতে যায় নাই। যায় নাই, যাই হোক তারা তাদের ভোট দেওয়া হয় নাই। তো সেই হিসেবে তারা বলছে যে প্রায় 4 থেকে 4.5 কোটি লোক আছে এবার নতুন ভোটার, মানে কিন্তু প্রথমবারের আমার মতো কাছে ভোট। হিসাবটা মনে হয় যে এটা একটা ম্যানিপুলেটেড হিসাব। যার বয়স 30 বছর, সে গত 12 বছর ভোট না দিয়ে থাকলে স্বেচ্ছায় ভোট দেয়নি। এরকম ভোটারদের মধ্যে জামাত ভাবলে পরে ভুল হবে, কারণ আজকে থেকে 12 বা 14 বছর আগে জামাতের এই অবস্থা থাকলে গণজাগরণ মঞ্চ হয়ে জামাতের ওই করুণ পরিণতি হইতো না। ফলে 2014 সালে আপনি যদি চিন্তা করেন, তাহলে তখন জামাত কিন্তু পুরোপুরি ব্যাকফুটে। তাহলে আপনাকে হিসাব করতে হবে 14 সাল থেকে এই 24 সাল পর্যন্ত 10 বছর। আমি 10 বছরে অর্ধেক ভোটারও যদি জামাতে চলে গিয়ে থাকে, তাহলে কিন্তু পরিস্থিতি বদলাবে না। কারণ তার আগে জামাতের কত পার্সেন্ট ভোট ছিল, তাই না? জি 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 জি, বুঝতে এবং পেরেছি। 4 কোটি নতুন ভোটার ভোট দিবেন, এই 4 কোটি সবাই ভোট দিতে আসবেন, এটা ভাবাটা একটা ভুল কথা। দিনের শেষে বাংলাদেশে কোনোদিনই 70% ভোটও কাস্ট হয় না আসলে। তাহলে 12 কোটি ভোটার থাকলে ভোট কাস্ট হওয়ার সম্ভাবনা বড় জোর 5 থেকে 7 কোটি। তো ধারণা করা হচ্ছে সেখানে 4 কোটি নতুন ভোটার সবাই চলে আসবেন, বরং বয়স্ক ভোটাররা বেশি ভোট দিতে যায়, তরুণ ভোটাররাই বরং অনেক সময় ভোট দিতে যায় না। তাদের অনেক চিন্তা ভাবনা থাকে। এবং এই যে বলা হচ্ছে 4 কোটি লোক ভোট দেয় নাই, এরা তো তরুণ। তরুণরা কেন ভোট দিল না? তাদের পছন্দের প্রার্থী ছিল না, এই জন্য ভোট দেয় নাই। এই কথা যদি চিন্তা করা হয়, তাহলে তো এই তরুণেরা বহু আগে জামাতকে ক্ষমতা আনতে পারতেন, এই তরুণেরা বহু আগে আন্দোলন করে ফেলতে পারতেন, তাই না? জি ফলে এই হিসাবগুলি হচ্ছে এক ধরনের অঙ্ক। এই অঙ্কে অনেক ফাঁক ফোকর আছে। এবং এই জি 4 কোটি ভোট নতুন যুক্ত হবে, এই 4 কোটি ভোটের 2 কোটিও যদি জামাত পায়, বাকি 2 কোটিতে পাবে জামাতের বিপক্ষ জোট। এখানে তো রাইট। অনেক বড় বড় কেউ নাই, এখানে তো 3টা পার্টি নাই। ফলে না, দুইটাই। বিএনপির পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন, আর জামাতের পুরনো ভোটের সাথে 2 কোটি যোগ করে দেন। ঠিক আছে, তাহলেও দেখবেন জামাত অনেক পিছিয়ে থাকে। জামাত অঙ্ক করে তারা যে একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং করার একটা চেষ্টা করার কথা উঠেছে, যেমন পোস্টাল ব্যালট জি। এবং অন্যান্য জায়গাতে তাদের লোকজনের যে অতি তৎপরতা দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে সেটারই একটা অংশ। এটাও একটা মেটিকুলাস ডিজাইন। তার মানে আপনি বলতে চাচ্ছেন নতুন ভোটারের যে প্রচারিত সংখ্যাটা, এটা আসলে অতিরঞ্জন আছে এখানে। হুম, এখানে অবশ্যই অতিরঞ্জন আছে। হুম, ধরেই নেওয়া হচ্ছে নতুন ভোটার অনেক আসবে এবং তরুণরা সব জামাতকে ভোট দিবে, এটা একদম ভুল ধারণা। তরুণরা অনেকে জামাতকে ভোট দিতে পারে, কিন্তু সকলে দিবে না। আর বিশ্ববিদ্যালয়ের রেজাল্ট যেটা হয়েছে, সেটা হচ্ছে একদল ছেলে মেয়ে যারা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারে। বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারা জনসংখ্যা আসলে কতটুকু? ইভেন যারা পড়াশোনা করে তাদের কত পার্সেন্ট? আমি বারবারই বলেছিলাম যে বাংলাদেশের সব স্কুল কলেজে নির্বাচন দিয়ে দেন, দেখেন সেখানে জামাত সবগুলিতে জিতে কিনা। আগে থেকেই রাকসু এবং চাকসু তাদের দখলে বহু বছর ধরে, ওইখানে জামাত বহু বছর বছর ধরে আছে। রাকসু চাকসু বাদ দিলে ডাকসু এবং জাকসু, সেখানে কিন্তু কারচুপির অভিযোগ আছে। নীলক্ষেতে ব্যালট পাওয়া গিয়েছে, কিন্তু এটা কিন্তু অস্বীকার করা যাবে না। রেজাল্ট মেনে নেওয়া হয়েছে, সবকিছু হয়ে গিয়েছে। জাকসুতেও কিন্তু শিক্ষকরা পদত্যাগ করেছিলেন কমিটি থেকে, আপনার মনে আছে নিশ্চয়ই, যে জি জি কারচুপির জি। অভিযোগ দিয়ে। সুতরাং এগুলাকে বেঞ্চমার্ক হিসেবে ধরা বা এগুলিকে উদাহরণ হিসেবে ধরাটা বুদ্ধিমানের কাজ না। আচ্ছা, এখন আমরা নির্বাচনে যে পর্যবেক্ষক নিয়োগ, এটা নিয়ে একটা আরেক মানে এক মহা কেলেঙ্কারি ব্যাপার স্যাপার দেখা গেল আমাদের। আমরা দেখতে পেলাম যে এইবার সরকার প্রচুর পর্যবেক্ষককে মানে নিয়োগ দিয়েছে এবং মানে অনুমতি দিয়েছে। তার মধ্যে 81টি সংস্থাকে তারা অনুমতি দিয়েছে এবং এই 81টি সংস্থার মোট পর্যবেক্ষকের সংখ্যাও প্রায় 55,454 জন। এবং ইন্টারেস্টিংলি এখানে সবচেয়ে বেশি পর্যবেক্ষক যার ছিল, সেই প্রতিষ্ঠানের নাম হলো, সংক্ষেপে নাম হলো পাশা। সেই পাশার আসলে পাশা পর্যবেক্ষকই। না, ওটা সংক্ষেপ নাম হচ্ছে পাসা, PASA। এটা সবাই বলতে লজ্জা পাচ্ছে। ওদের নাম আসলে পাসা, এস দিয়ে তো
দিয়ে পিপলস তদন্ত হয় না। অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল অ্যাডভান্সমেন্ট। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, পিপলস অ্যাসোসিয়েশন ফর সোশ্যাল PASA। অ্যাডভান্সমেন্ট, পিএএসএ। এটার উচ্চারণ পাশা হয় কি করে? এস এর উচ্চারণ তো স না, এস এর উচ্চারণ হচ্ছে স। তাহলে পাসা হবে। হ্যাঁ আচ্ছা, হ্যাঁ পাসা। আচ্ছা, এই পাসারই ছিল আপনার 10,559 জন। হ্যাঁ হ্যাঁ, মানে এবং 10,500, 10,500, 10,500 মানে 20% এবং তাদেরকে দিয়ে দিয়েছে। এবং এই পাসার কিন্তু টোটাল কর্মকর্তার সংখ্যা হলো একজন, হ্যাঁ, মানে হুমায়ুন উনি কবির নির্বাহী তার নাম। পরিচালক, আর কেউ নাই। তার নাম উনি হুমায়ুন একাই। কবির। হুমায়ুন কবির, হ্যাঁ, বিখ্যাত এবং লোক সে সে। তার নিজের বাড়িতে একটা ঘরের মধ্যে এই পাশা খুলেছে। পাসা খুঁড়ে দিছে রে, বলা ঠিক হবে কিনা জানি না। যাও, তো ওনার এইটা এবার এই নিউজটা প্রচারিত হওয়ার পর নির্বাচন কমিশন এটাকে তার মানে অনুমোদনটা স্থগিত করছে। এই যে স্থগিত করলো, আমার প্রশ্ন হলো 10,000 তো স্থগিত হয়ে গেল, আর 55,454 এরা কারা? মনে রাখবেন, কোনো জবাব নাই। আওয়ামী লীগ আমলে যারা নির্বাচন পর্যবেক্ষণ করতো তারা কেউ কিন্তু এবার নাই, সবাইকে বাতিল করে দেওয়া হয়েছে, তারা সবাই ব্ল্যাক লিস্টে। আর নতুন যে এই যে 55,000 পর্যবেক্ষক গজে গেল, এদের দ্বারা দ্বারা আজকে কতটুকু পর্যবেক্ষণ হবে এবং কিভাবে পর্যবেক্ষণ নিয়োগ করা হয়েছে, তাদের সেরকম কোনো প্রশিক্ষণ আছে কিনা? ওই হুমায়ুন কবির সাহেব কিন্তু বলেছিলেন তার যারা কর্মী হবে 10,000, তাদের কারো কোনো প্রশিক্ষণ নাই। প্রশিক্ষণ ছাড়া একজন লোক পর্যবেক্ষক হয়ে কি করবে? তাহলে সে কি কোনো প্রার্থী হয়ে কাজ করবে? সে কি নিজেকে বিক্রি করে দিবে, না কি করবে? এই বিষয়গুলোকে আরো কিভাবে কি করা যায়, আপনার কাছে কি মনে হয় এই পুরো ঘটনাটা নিয়ে? এইখানে একটি সন্দেহজনক তৎপরতা হয়েছে। প্রথমত, এই প্রতিষ্ঠানটি শুরুতে অকৃতকার্য হয়েছিল। ডিসেম্বর মাসে তড়িঘড়ি করে তাদেরকে আবার কৃতকার্য করা হয়েছে এবং তাদেরকে একবারে 10,500 লোকের লাইসেন্স দিয়ে দেওয়া হয়েছে। যার কিনা একটা অফিস নাই, যার অফিস তার বাড়িতে, সেই অফিস আবার চুনারু ঘাটে, বাংলাদেশের কোনো প্রমিনেন্ট এলাকাতে না, চুনারু ঘাটে অবস্থিত নিজের বাড়িতে এক রুমের অফিস বিশিষ্ট এই যে এনজিও, সেই এনজিও অতীতে নাকি বিভিন্ন এনজিওর সহযোগী হিসেবে লোক সরবরাহ দিত, এখন নিজেরাই লোক নিয়োগ করছে। এবং আপনি দেখেন কত হাস্যকর, এদের কোনো প্রশিক্ষণ নাই, এদের কোনো পরিচয় নাই, এদের নাম ধাম নাই। এবং এরা নাকি ওই এলাকাতে, ওই চুনারুঘাট এলাকাতে দুইটা অফিস খুলেছিল, দুইটা গ্রামে বা দুইটা এলাকায়। মানুষের প্রতিবাদের মুখে উল্টাপাল্টা কাজকর্ম করায়, মেয়েদেরকে চাকরি দিবে বলে প্রতারণা করায়, এইসব কারণে মানুষের প্রতিবাদের মুখে অফিসগুলি তারা গুটিয়ে নিয়েছে। এখন যেখানে অফিস আছে তার পাশের বাসার লোক জানে না যে এখানে একটা অফিস আছে। কিন্তু নির্বাচন কমিশন ঢাকায় বসে বুঝতে পেরেছে তার 10,500 লোক নিয়োগ দেওয়ার ক্ষমতা আছে সারা দেশে। নির্বাচন পর্যবেক্ষণ তো শুধু সিলেটে কিংবা চুনারুঘাটে, হবিগঞ্জে হবে না। রাইট। এখন এই যে কাজটা নির্বাচন কমিশন করেছে কিসের ভিত্তিতে? আপনার মনে আছে তারেককে নিবন্ধন দিচ্ছিল না, রাইট। তার নাকি অফিস নাই। আর এই লোকের কিছুই নাই, একটা নাম এবং নিজের বাড়িতে একটা ঘর ছাড়া, যে ঘরের মধ্যে এটার অফিস। এই এবং প্রতিষ্ঠানটা আপনার তারা আপনার দাবি অনুযায়ী তার বাংলা নামের বানানটাও ভুল। হ্যাঁ। এবং দেখেন, আমি ফেমার সাথে কাজ করেছিলাম আমি যখন ইয়াং, ফেয়ার ইলেকশন মনিটরিং অ্যালায়েন্স, এবং জি। সেইখানে অনেক ট্রেনিং করানো হয়েছিল ছেলে মেয়েদেরকে যারা নির্বাচন পর্যবেক্ষণ করবে। এরপরে বিভিন্ন নির্বাচন পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান, এদের সঙ্গে আমি ঘনিষ্ঠভাবে কাজ করেছি। আইআরআই, তারপরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল, তারপর ডেমোক্রেসি ওয়াচ, এদের সাথে কাজ করেছি। আহ ফেমার ফিরোজ ভাই পরে তো বিকল্প ধারায় তো যোগ দিয়ে রাজনীতিতেও করেছেন, আমাদের স্কুলের বড় ভাই ছিলেন। ওই সময় যত ধরনের ট্রেনিং আমরা দেখেছি, এই লোকগুলিকে কবে ট্রেনিং করাবে বা কবে ট্রেনিং করানো হয়েছে এই 10,500-কে? আসলে মূলত এটা একটা আইডি কার্ড বেচার ধান্দা। আমার ধারণা দলগুলির কাছে উনি আইডি কার্ড গুলি বিক্রি করে দিতেন এবং দলের লোকেরা পর্যবেক্ষক সেজে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করতো। আপনি নিশ্চয়ই জানেন, ভোটের বুথ ছাড়া এই পর্যবেক্ষকরা সব জায়গায় যেতে পারে, কেন্দ্রে প্রবেশ করতে পারে, রাইট। কেন্দ্রের রাইট। চারপাশে থাকতে পারে, নির্বাচন কমিশনের অফিসে ঢুকতে পারে, বিভিন্ন জায়গায় তারা যেতে পারে, ডিসিএসপির অফিসে ঢুকতে পারে, ভোট গণনার সময় উপস্থিত থাকতে পারে।
জি। তাহলে এই জিনিসটা তো আসলে খুবই রিস্কি হয়ে গেল না? এত গুরুত্বপূর্ণ একটা কাজের জন্য এরকম ভাবে মানে আপনার দায়িত্বহীন ভাবে সবকে নিয়োগ দেওয়া এবং এদের সঙ্গে কোনো যোগাযোগ না করা, খোঁজখবর না নিয়ে এতগুলি লোককে বর্তমান অনুমতি দেওয়া। এই কাণ্ডটা তো করেছে নির্বাচন কমিশন, কিন্তু আপনি দেখবেন বিবৃতি দিয়েছে প্রেস উইং। নির্বাচন কমিশন অনুমতি দিয়েছে, কিন্তু এটা তো সরকার অনুমতি দেয় নাই। কিন্তু রাইট। ব্যাখ্যা দিয়েছে সরকার। প্রেস উইং থেকে বলেছেন শফিক সাহেব যে এদেরকে স্থগিত করা হয়েছে। অনুমতি কি উনি দিছিলেন যে উনি স্থগিত করেন? প্রেস উইং কি নির্বাচন কমিশনেরও মুখপাত্র? আপনি আমাকে একটা জিনিস বলেন, এই অন্তর্বর্তী সরকারের প্রেস উইং কি নির্বাচন কমিশনেরও প্রেস উইং? এদেরকে লাইসেন্স দিল নির্বাচন কমিশন, আর এদেরকে স্থগিত করা হয়েছে, এটা বিবৃতি দিচ্ছে প্রেস সচিব, প্রেস উইং। এটা তো নির্বাচন কমিশন বলবে। প্রথমে নির্বাচন রাইট। কমিশন জবাব দিবে যে এইভাবে তারা কেন পর্যবেক্ষক নিয়োগ করেছে, এবং তারপরে তারা বলবে যে তারা কি ব্যবস্থা নিলেন। এটা তো ধরা পড়ার কারণে এখন এটা নিয়ে আলোচনা হচ্ছে। এটা রিপোর্টেড না হইলে তো এটা এইভাবেই চলতো, এবং আপনি দেখতেন যে নির্বাচন পর্যবেক্ষণ করছে কিছু লোক যাদের নিজেদের ঘরবাড়ি পর্যবেক্ষণ করার ক্ষমতা নেই। এবং পরে বলা হতো যে 10,000 লোক বলছে নির্বাচন খুব ভালো হয়েছে, অথবা হ্যাঁ, 54,000 পর্যবেক্ষক বলেছে নির্বাচন খুব ভালো হয়েছে। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, নির্বাচন নিয়ে কিন্তু আজকে নির্বাচন নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টা বলেছেন যে এখন পর্যন্ত নির্বাচনের প্রস্তুতি পর্ব যা দেখছে খুব ভালোভাবে সম্পন্ন হয়েছে এবং উই আর ভেরি হ্যাপি, উনি এটা বলেছেন। হুম, হুম। আপনি আপনি কি হ্যাপি? আমার হ্যাপি হয় কি আসে যায়? উনি হ্যাপি, উনি কি দেখে হ্যাপি হয়েছেন এটা যদি উনি বলতেন তাহলে ভালো হইতো। আপনি নিশ্চয়ই একটা বিষয় লক্ষ্য করেছেন, জাতির উদ্দেশ্যে ভাষণ দিবেন নেতারা, সেখানে একটা জোটের তিনজন। ওইখান থেকে নাকি মামুনুল হক সাহেব, শফিক সাহেব এবং নাহিদ, এই তিনজন তারা বক্তৃতা দিবেন। একটা জোটের পক্ষ থেকে তিনটা দল যদি আলাদা আলাদা করে জাতির উদ্দেশ্যে ভাষণ দেয়, আর আরেক দিক থেকে শুধু তারেক রহমান ভাষণ দেয়, এটা কি লেভেল প্লেইং ফিল্ড হলো? এই জোটে যারা অংশ নিচ্ছেন তাদের কি আলাদা আলাদা কর্মসূচি? তারা কি আলাদা আলাদা সরকার গঠন করবেন? তাদের জোট জিতলে কি তারা আলাদা আলাদা ভাবে তাদের ম্যানিফেস্টো বাস্তবায়ন করবেন? তাহলে জাতির উদ্দেশ্যে তারা আলাদা আলাদা ভাষণ দিবেন কেন? আর আলাদা আলাদা ভাষণ দিলে তারা জোটে গিয়েছেন কেন? এটা কি লেভেল প্লেইং ফিল্ড? এটা কি ভালো প্রস্তুতি? এগুলার কোনো ব্যাখ্যা আছে? যে কোনো মূল্যে ওই মানে মেটিকুলাস পার্সনদেরকে বক্তৃতা দেওয়ানো হবে। এবং এখানে আপনি আমাকে বলেন যে একটা জোট থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ কেন দিতে হবে? জাতির উদ্দেশ্যে তারা ইশতেহার দিবে, ভাষণ দিবে কেন? নির্বাচনে জাতির উদ্দেশ্যে ভাষণের এ, বিষয় আরপিওতে কোথায় আছে? Right. তাই না? Right. কিন্তু এখন এটা আসলে আমার আমার কাছে মনে হচ্ছে এটা ক্ষমতার অপব্যবহারই হচ্ছে, কারণ কারণ অন্য আপনি দলগুলো ভাষণ তারা দেওয়ার, কি দোষ করবে? জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কোনো প্রক্রিয়াই নাই, আর আপনি এই 4টা বা 5টা দলকে বা কেন ভাষণ দিতে দিবেন? অন্য যারা নির্বাচনে দাঁড়িয়েছে তারা ভাষণ দিতে পারবে না কেন? তারা কি মানে বন্যার জলে ভেসে এসেছেন? বছরের পর বছর রাজনীতি করেন এমন দল নাই? ধরে নিলাম ভোট তারা কম পায়, কিন্তু তারা কি এই এনসিপির চাইতেও কম অভিজ্ঞ? এনসিপিও জীবনে কোনোদিন ভোটে জিতে নাই, না, তারাও এখন কোনোদিন ভোটে জিতেন নাই। ওনারা এই 4টা দলকে নির্বাচন করলেন কিসের ভিত্তিতে? এটা কিন্তু একটা বড় প্রশ্ন। ওই যে ওনাদের মেটিকুলাসের ভিত্তিতে, ওনাদের ভালো লাগে, খুশিতে, ঠেলায়, ইচ্ছায়। খুশিতে ঠেলায় ঘুরতে। হ্যাঁ, কারণ আচ্ছা, এটা তো কোনো ব্যাখ্যা নাই। এই যে যাদেরকে দায়িত্ব দেওয়া, উনি যাদেরকে যখন এত আমেরিকায় গুরুত্ব গিয়েছিলেন দিচ্ছেন। উনি যখন আমেরিকায় গিয়েছিলেন তাসলিম জারাকে আর আরেকজনকে সাথে নিয়ে গিয়েছিলেন না এনসিপি? তাসলিম জারা তো হ্যাঁ, এখন আক্তারকে, এনসিপিতে নাই, এনসিপিতে নাই। আক্তার হ্যাঁ, এবং তার টিম যারা, হ্যাঁ। হুম, হুম। তো উনি যাকে নিয়ে গেলেন সেই লোকে এনসিপিতে থাকে নাই। তো উনি কিসের ভিত্তিতে তাকে নিয়ে গিয়েছিলেন? মেটিকুলাস ডিজাইনের ভিত্তিতে হলে মনে হচ্ছে। না, এটা একটা এত যে মেটিকুলাস চিন্তা, গুরুত্ব হলো, এটা এখানে একটা একটা কথা মেটিকুলাস যদি দেখেন, চিন্তা। আপনি আরেকটা কথা বলা হচ্ছে যে এত এই যে গুরুত্বপ্রাপ্ত দলগুলো যেমন ধরেন জামাতে ইসলাম, জামাতে ইসলামের কথা বলছে এবং তারা বেহেশতির টিকিট অনেক জায়গায় বিক্রি করছে, তাদের হয়ে অনেকেই বলছে যে এমনি নাকি নামাজ পড়লে হবে না। আমি একটা দেখলাম একটা ভিডিও যে এমনি নামাজ পড়লে হবে না, জামাতে ইসলাম না করে পর্যন্ত নাকি ইমান পোক্ত হবে না, এরকম বলছি। অথচ হুম, আমরা কালকে দেখলাম হেফাজতের আমির, উনি কিন্তু স্পষ্ট বলছেন যে জামাতে ইসলামকে ভোট দেওয়া হারাম। এখন হেফাজত ইসলাম তো একটা বড় ইসলামী সংগঠন, এই যে আপনার কওমি মাদ্রাসাগুলো তারা যাতে সংগঠন, এটা এখন এই
আমির যদি বলে যে জামাত ইসলামকে ভোট দেওয়া হারাম, আবার অপর দিকে তারা যদি বেহেশতের টিকিট দেয়, জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাওয়া যাবে, তা আমরা যারা মূর্খ সূর্খ জনগণ, আমরা কোন দিকে যাব? ইসলাম ধর্মের বিধান সহজ সরল। আল্লাহ তাআলা ব্যতীত বেহেশতকে পাবে এবং পাবে না এটা বলার অধিকার, ক্ষমতা, এখতিয়ার কারো নাই। এবং আল্লাহ তাআলা বেহেশতের সুসংবাদ প্রেরণ করেছিলেন যাদের নাম দিয়ে। তিনি এটি জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়েছিলেন। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কারো কাছে তো জিবরাইল ফেরেশতাকে পাঠাবেন না, কারণ খাতামান নবিয়্যিন ওখানেই নবীদের তালিকা সেটা পূর্ণ হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের ধর্মের বিধান অনুযায়ী সর্বশেষ প্রেরিত রাসূল। অতএব এরপরে তো বেহেশতের সুসংবাদ কারো কাছে পৌঁছানোর কোনো সুযোগ নাই। ফলে কেউ যদি বলে থাকে জামাতকে ভোট দিলে বেহেশতের টিকিট পাবে, এটা কোন হাদিসে, কোন ধর্মগ্রন্থে, কোথায় লেখা আছে, এইটা দেখাতে হবে যে রাজনীতি করে এমন একটি দলকে ভোট দিলে বেহেশতে যাবে। তাহলে নন্দী সাহেবকে ভোট দিলে মুসলমানরা বেহেশতে যাবে? তাহলে কি কালকে মোদি যদি জামাত ইসলাম করতো, মোদিকে ভোট দিলে বেহেশতে যাইতো লোকজন? তাই না? নন্দী যদি যোগ দিতে পারে, মোদিও পারে। বাংলাদেশে থাকলে হয়তো মোদি সাহেব বাংলাদেশে উনি যোগ দিতেন জামাত ইসলামে। তাহলে মোদিকে ভোট দিলাম, ভোটাররা বেহেশতে যাবে? জামাত যাকে খুশি তাকে দাঁড় করিয়ে দিবে আর তাকে ভোট দিলেই মানুষ বেহেশতে যাবে? জামাতের যে অ্যালায়েন্স আছে সেই অ্যালায়েন্সের মধ্যে নাহিদকে, পাটোয়ারিকে ভোট দিলেও বেহেশতে যাবে? যারা জামাত করে না তাদেরকে ভোট দিলেও বেহেশতে যাবে? জামাতের সাথে কি হাত মিলালেই বেহেশতে যাওয়ার টিকিট পাওয়া যাবে? এগুলো ফাজলামো কথা না? না, জামাতের সঙ্গে হাত মিলে অনেক কিছুই তো হয়। জামাতের সঙ্গে হাত মিলিয়ে তো অলি আহমেদ সাহেব স্বাধীনতা ঘোষক হয়ে গেছেন, উনি তো আগে ছিলেন না, কিন্তু ওনার এই এই যে ইতিহাস নতুন, জামাত কিন্তু আগে ডিসক্লোজ আমার করে নাই। আরেকটা প্রশ্ন আছে। দেখেন, আমি কিন্তু জামাতের বিপক্ষে না, আমি শুধু কথাগুলি সমালোচনা করছি। একই ধরনের কথা বিএনপি বললে আমি সেটারও সমালোচনা করব। তো এইখানে দেখেন আরেকটা কাণ্ড তারা ঘটিয়েছেন। তারা একটা ম্যানিফেস্টো প্রকাশ করেছেন। আধিপত্যবাদী ভারতের কোনো কিছু তাদের ভালো লাগে না, কিন্তু তারা ভারতীয় সমস্ত ছবি ডাউনলোড করে ভারতের মহিলা, ভারতের ডাক্তার, ভারতের স্কুলের ছাত্রছাত্রী, স্কার্ট পরা, ওই কাপড় ভারতীয়, ওই চেহারা ভারতীয়, তাদেরকে ছবি দিয়ে, তাদের ছবি ব্যবহার করে তারা ম্যানিফেস্টো তৈরি করেছেন। তারা কি বোঝাতে চেয়েছেন? যে তারা জিতলে পরে আমাদের ছবিগুলি ভারতীয়দের মতো হাসি আনন্দে ভরে যাবে? ভারতীয় সরকারি ওয়েবসাইট থেকে তারা ছবি ডাউনলোড করে তাদের ম্যানিফেস্টোর মধ্যে ছেপেছেন। বাংলাদেশে মানুষ ছিল না যাদের ছবি তারা সেখানে ব্যবহার করতে পারতেন না? এখানে একটা মজার ব্যাপার আছে। বাংলাদেশে ছবি তুললে সেই ছবি তোলাকে তারা বিভিন্ন সময় ফতোয়া দেন যে ছবি তোলা যাবে না, এই না যায় সেই না যায় বলতে থাকে অনেকে। কিন্তু ধরেন ভারতে ছবি তোলা হয়েছে, এগুলো তারা আমরা তুলি নাই। তো অতএব ওগুলাকে এনে এখানে চেপে দিলে হয়ে গেল। ভারতের 26 লক্ষ লোক এখানে চাকরি করত, তাদেরকে সবাইকে বিদায় করেছে নিশ্চয়ই, কিন্তু ভারত থেকে আবার তাদেরই ছবি ফেরত এনেছে। এবং আরো অদ্ভুত ব্যাপার আছে, আপনি চিন্তা করে দেখেন, এই যে তারা ম্যানিফেস্টো করেছেন সেখানে অধিকাংশ নারীর ছবিতে কোনো আহ, হিজাব তো দূরের কথা, স্কার্ফও নাই। কারণ পর্দা ইন্ডিয়ান হবে না। ছবি আনলে, ওখানে ইন্ডিয়ান ছবি আনলে স্কার্ফ থাকবে কোত্থেকে? ওখানে যেসব ডাক্তারদের ছবি ব্যবহার করা হচ্ছে, যেসব স্টুডেন্টদের ছবি ব্যবহার করা হচ্ছে, নির্ঘাত তারা মুসলিমও না। তো ওনারা কি বোঝাতে চাচ্ছেন? তারা যদি ইলেকশনে বিজয়ী হন, তাদের ম্যানিফেস্টোর ছবি অনুযায়ী নিশ্চয়ই আমরা ওইরকম হয়ে যাব। কারণ ওনারা এমন স্কুল বানাবেন, আমাদের ছাত্রছাত্রীদেরকে ওইরকম দেখা দেখা যাবে, আমাদের ডাক্তারদেরকে ওইরকম দেখা যাবে, তাই না? ওনাদের স্বাস্থ্য ব্যবস্থার ছবিটা নিশ্চয়ই ওইরকম হবে। তার মানে তারা এটা কি কি করতে চাচ্ছেন? আপনার মনে হয় যে এক ধরনের আনাড়িপনা নাকি ইচ্ছাকৃত, আপনার কি মনে হয়? না না, এগুলাই হচ্ছে তাদের কাজ এবং কথার মধ্যে অমিল। আধিপত্যবাদী ভারত ভালো না, কিন্তু ভারতের মডেল ভালো, ভারতের ছবি ভালো, ভারতের সরকারি ওয়েবসাইটে যেগুলা দিয়েছে সেগুলো অনেক ভালো। ওনারা জিতলে পরে আমাদের চেহারা ওইরকম হয়ে যাবে, সেটাই তো বোঝাতে চেয়েছেন। ম্যানিফেস্টোতে ছবি যেগুলো ব্যবহার করা হয় এটা মানে কি? এটা মানে হলো যে আমরা যদি জিতি এমন বাংলাদেশ বানাবো, আপনারা ওইরকম হয়ে যাবেন। তা আমরা এখন ভারতীয়দের মতো হয়ে যাব? আমাদের চেহারা সুন্দর হয়ে যাবে ওইরকম যে, নাকি আমাদের চেহারা সুন্দর না সেজন্য আমাদের চেহারা বাদ দিয়ে তারা ওইসব ছবি এনেছেন? এগুলা হচ্ছে মানে এক ধরনের মানে শব্দটা উচ্চারণ করতে চাই না আমি আসলে, এক ধরনের কথা দিয়ে কথা না রাখে আর কি। যেসব কথা বলেন ওনারা, ওগুলো ওনারা বিশ্বাস করেন না। হুম। ওনারা ভারত থেকে ছবি আমদানি করলে ঠিক আছে, তাই না? কিন্তু অন্যরা যদি ভারতের
বলে তাহলে ওনাদের খারাপ লাগে। এইগুলা হচ্ছে এক মুখে দুই কথা। বিএনপির নানান প্রচারণায় মুখ ফসকে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছেন। মানে আমরা যেমন আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদেরের মুখে শুনতাম কাওয়া এরকম হাস্যরসের কথাও তো আছে যে আমি তো দল বদলাই না, আমি সবসময় সরকারি দল করি। তারা যেরকম অন্যায়ের শিকার হয়েছেন, তাদের হাতেও যদি আবার অন্য কেউ একই অন্যায়ের শিকার হয়, তার কি মানে নজির এই পর্যন্ত দেখা গেছে? ধরেন যত মামলা বাণিজ্য আছে তার বেশিরভাগই আসলে বিএনপির হাতে হয়েছে। এরকম হাজার হাজার নেতা কর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, হাত জোর করে বলছে 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে। নিজ দলের নেতা কর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে তারা আমলেই নিত না। মনে তারেক রহমানের দুর্নীতিতেই নানান রকম ট্যাগ আছে, খাম্বা, হাওয়া ভবন, মিস্টার 10%। তারেক রহমানের বিরুদ্ধে দুর্নীতিতে আর কোন রায়ই তাকে, অর্থ পাচার মামলায় রায় হয়েছে, 7 বছরের কারাদণ্ড ছিল তারেক রহমানের বিরুদ্ধে। ঠুনকো জায়গায় গিয়ে একটা সাপ্লিমেন্টারি কার্ড ইস্যু করে সাজা দিয়েছে। তাহলে হাওয়া ভবনের যে কোটি কোটি হাজার কোটি টাকার গল্প ভেবেছিলেন সেগুলো কোথায়? এখনো ধরেন আদালতে বিচার হচ্ছে সেগুলো যদি কার্ডের রায় দিয়ে তো প্রমাণ হয় না। 1 টাকা তুলে নেয় নাই, গচ্ছিত আছে টাকা, তার নিজের হাজবেন্ডের নামে একটা অরফানেজ ট্রাস্ট, সেই টাকা সে চুরি করে নিয়ে গেছে। এই আদালতের রায়ের বাইরেও যে একটা পারসেপশন মানুষের মধ্যে, 16 বছর জয়ের বিরুদ্ধে টাকা পাচার নিয়ে কোন পত্রিকার একটা সিঙ্গেল কলাম করার সুযোগ পেয়েছে দেখেছেন আপনি? একদমই যে কিছুই হতো না। আমরা তখনও জেনেছি ছাত্রলীগের কার বাসায় 100 কোটি না কত কোটি টাকা। তখন হয়তো এটা প্রকাশ্যে বলতো না রাজনৈতিক ঐক্যের খাতিরে, কিন্তু তাদেরকে রাজাকার মনে করতো না এমন নয়। বলতেন খালেদা জিয়া সেই উক্তিটি আসছে, আমিও দেখছিলাম। জামাত নেতারা তারা স্বাধীনতা বিরোধী নন, আওয়ামী লীগই স্বাধীনতা বিরোধী, যারা দেশের বিরুদ্ধে গোপন চুক্তি করছে। মানে 21 আগস্ট গ্রেনেড হামলা যেটা, সেটা যে বা যারাই ঘটিয়ে থাকুক, তাহলে এ দোষী না, তাহলে দোষীকে তার কাউকে না কাউকে তো আমাদের ধরতে হবে। বা এই যে ইশতেহার ঘোষণা করলো বিএনপি, 31 দফা তো আগেই ছিল, প্রচারণারও প্রায় শেষ সময় এবং নির্বাচনের বাকি আছে আর 3-4 দিন। এই সময় এসে বিএনপির ইশতেহারের আসলে মানে খুব খুব মাহাত্ম্য কি ইশতেহারের, যখন ইতোমধ্যে প্রবাসী ভোটাররা তাদের ভোট দিয়েও ফেলেছে, পোস্টাল ব্যালট বাংলাদেশে পৌঁছেও গেছে, আসলে এটার মাহাত্ম্য কতটুকু? আর ইশতেহারে খুব গুরুত্বপূর্ণ বা খুব উল্লেখযোগ্য কি আছে বিএনপির? জি, আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। একটা দলের ইশতেহার মানে এটা খুব হঠাৎ করে একটা কিছু আমাদের সামনে এসে হাজির হবে এরকম বিষয় না। সেই দলের দীর্ঘদিনে তাদের যে কার্যক্রম, তাদের যে প্রচারণা, তাদের যে বক্তব্য, তাদের যে প্ল্যানিং, সেটা আনঅফিসিয়ালি কিন্তু মাঠের বক্তৃতায় বা বিভিন্ন রকমের ফর্মাল বক্তৃতায়, ইন্টারভিউতে এটা কিন্তু চলে আসে অলরেডি। সেই অর্থে বিএনপির মূলত তাদের মূল ভিত্তি হচ্ছে 19 দফা, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান প্রণীত। তার ধারাবাহিকতায় পরবর্তীতে এসে বেগম খালেদা জিয়ার ভিশন 2030, তারপরে এসে তারেক রহমানের নেতৃত্বে যে রাষ্ট্র মেরামতের 31 দফা, সেইটা, এইগুলির সমন্বয় করেই এই যুগোপযোগী করা এবং 24 গণঅভ্যুত্থান পরবর্তী বাংলাদেশে কেমন বাংলাদেশ, কেমন গণতন্ত্র, কেমন মানবিক দেশ হিসেবে আমরা চিন্তা করি সেই যে, এবং কর্মসংস্থান সহ বিভিন্ন বিষয়গুলো ইনক্লুড করা। এবং 18 বছর ধরে বিএনপি যখন নিপীড়িত হচ্ছিল, নানান রকমের মামলা হামলা, রাজনৈতিক নিপীড়ন এসবের শিকার হচ্ছিল, ওই সময় তাদের উপলব্ধি থেকে তারা যেটা ফিল করছিল যে এই বাংলাদেশ এইভাবে আসলে চলবে না। আওয়ামী লীগ আজকে আসছে, তারা এরকম নিপীড়ন করছে, ভবিষ্যতে অন্য কেউ আসলে বা বিএনপি আসলে, যেই আসুক, এই রাষ্ট্র এই ব্যবস্থাপনার মধ্যে থাকলে এরকমই আর একটা স্বৈরতন্ত্র চালু হতে পারে। সেই জন্য বিএনপি নিজে থেকে ফিল করে, অন্যরা যখন সংস্কারের উচ্চারণটাও করে না এই শব্দটা, তখন বিএনপি তাদের রাষ্ট্র মেরামতের 31 দফা দিয়েছে। সেই বিবেচনা ওই সবগুলা মিলেই বিএনপির ম্যানিফেস্টো। সেই ম্যানিফেস্টোর মধ্যে এতদিন ধরে তারা যে প্রচারণা চালিয়েছে সেগুলি মূলত এর মধ্যে আছে, আরেকটু ইলাবোরেটলি আছে বা আরো কিছু বেশি আছে, যেগুলোর মধ্যে পপুলারিজম হয় বা পপুলিস্ট হওয়ার মতো যে উপাদানগুলি, সেগুলো বক্তব্যে বেশি আসে। সব বিষয়গুলো তো আর সাধারণ বক্তৃতায়, মেঠো বক্তৃতা বা ইন্টারভিউতে বলা যায় না। ফলে অনেকগুলি সমন্বয় 5টা অধ্যায়ের মধ্যে বিএনপি এখানে বলেছে। আর এইখানে এই উপস্থাপনার মধ্যে যেটা আমার ভালো লেগেছে, আমি কালকে এই ইশতেহার অনুষ্ঠানে ছিলাম, সেটা হলো নর্মালি আমাদের দেশে ইশতেহার প্রণয়ন একটা কমিটি থাকে দলের, তারা এটা প্রণয়ন করে। দলীয় প্রধান সারা দেশে নির্বাচনী প্রচারণার জন্য চষে বেড়ান, বক্তৃতা দেন,
প্রচারণা চালান এবং ইশতেহারের দিন তিনি এসে ইশতেহারের সার সংক্ষেপটা তিনি পাঠ করেন একরকম। এটাই বাংলাদেশে কিন্তু এত বছর ধরে আমরা দেখে এসেছিলাম। তারেক রহমান কালকে যেটা করেছেন সেটা হচ্ছে তিনি এই ইশতেহারটা পাঠ করেননি, বর্ণনা করেছেন, ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন যে যে এই ইশতেহারে যা কিছু আছে 44 পৃষ্ঠার মধ্যে সবগুলোই তিনি ওন করেন, তার দল ওন করে এবং সবগুলোই প্রয়োজনীয়, কিন্তু যে বিষয়গুলো তার বেশি ভালো লেগেছে এবং তিনি নিজে ফিল করেছেন ব্যক্তিগতভাবে যে এগুলো অবশ্যই হওয়া দরকার, সেগুলো তিনি জোর দিয়ে স্পন্টেনিয়াসলি ব্যাখ্যা করেছেন। যেগুলো এবং অবশ্যই তার হওয়া দরকার সেগুলো নিয়ে আমি একটু দু একটা নিয়ে কথা বলবো, কারণ জি খুব গুরুত্বপূর্ণ। তিনি নিজেও বলছেন যে যেগুলো ছাড়া আসলে কিছুই বাস্তবায়ন হবে না, সেগুলো নিয়ে আসবো। কিন্তু আপনি বলছিলেন না যে এই 17 বছরের উপলব্ধি থেকে, মানে নির্যাতিত অবস্থায় থাকার যে একটা উপলব্ধি, সেই উপলব্ধিও এখানে আসলে কাজ করেছে। আমি দেখছিলাম যে ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের কথা বলা হচ্ছে ইশতেহারে, জামাতের ইশতেহারে এরকম একটা কমিশনের কথা বলা হচ্ছে, যে এখানে বলা হচ্ছে যে ভুক্তভোগী কেন্দ্রিক ও পুনর্বাসনমূলক ন্যায় বিচার প্রতিষ্ঠায় এবং ফ্যাসিবাদী সময় সংঘটিত মানবাধিকার লঙ্ঘন, আওয়ামী লীগ আমলে গুম, খুন, মিথ্যা মামলা, নির্যাতন এবং বিভিন্ন সময় অপরাধের দ্রুত বিচার নিশ্চিত করা। 15 বছরে আওয়ামী লীগের যত সব অন্যায় সেগুলোর মানবাধিকার লঙ্ঘনের বিচারের কথা বলা হচ্ছে। কিন্তু তারপর মানে আওয়ামী লীগ শাসনের পতন ঘটার পরে যেই সময়টা, যেখানে আসলে আমরা অনেক মব দেখলাম, মবের মাধ্যমে মানবাধিকার লঙ্ঘন, হত্যাকাণ্ড থেকে শুরু করে নানান রকম লুটপাট ভাঙচুরের ঘটনা ঘটলো, এগুলো কি আসলে এর মধ্যে নাই? 15 বছরের কথা বলা হলো, এগুলোর কি দ্রুত বিচারের বিষয় আসবে না, নাকি এই সরকার যেমন প্রেশার গ্রুপ বলে একরকম সরিয়ে দিল, পরের সরকার একরকম দায় মুক্তি দিয়ে দেবে? না, আপনি দুইটার যদি প্রেক্ষাপটকে এক করে দেখেন সেটা ঠিক হবে না। একটা হচ্ছে গিয়ে 16 বছর ধরে একটা ফ্যাসিবাদ কায়েম করে রাষ্ট্রীয় যন্ত্রগুলি ব্যবহার করে রাষ্ট্র পরিচালকরা যে ঘটনাগুলি ঘটিয়েছেন, গুম বলেন, আয়নাঘর বলেন, গুম করে হত্যা বলেন, অথবা এক্সট্রা জুডিশিয়াল কিলিং এর নামে প্রতিপক্ষকে হত্যাকাণ্ডের শিকার করা বলেন, সেটা ছিল এক ধরনের রাষ্ট্রীয় হত্যাকাণ্ড, যেটা সরকার পরিচালনায় যারা ছিলেন তারা ছিলেন অবৈধভাবে এবং রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে স্টেট অ্যাপারেটাসের সমস্ত কিছুর ব্যবহার দিয়ে তারা এটা করেছেন, সর্বশেষ গণহত্যা চালিয়েছেন। সেটার যে অপরাধগত মাত্রা আর পরের যেটা আপনি দেখছেন, এটা হচ্ছে দৈনন্দিন আইন শৃঙ্খলা পরিস্থিতির কারণে এই বাংলাদেশে এমন কোনো দিন পাবেন না স্বাধীনতার পরে যেদিন কোনো একটা খুন হয়নি, যেদিন কোনো একটা ধর্ষণ হয়নি। ফলে রেগুলার বেসিসে বাংলাদেশে গণপিটুনি দিয়ে হত্যা আগে ছিল না, এই মব আগে ছিল না। এগুলা হচ্ছে একটা সামাজিক সন্ত্রাস, এটা হচ্ছে একটা রাজনৈতিক সন্ত্রাস বিভিন্ন মাত্রা। আপনার কাছে মনে হয় যে এই সময় মানে এই গত এটা বিচার রেগুলার একটা অপরাধ, মানে না, রেগুলার হলো বিচার হতে হবে। একটা দুইটার মাত্রাগত পার্থক্যটা আপনাকে বলি, নিশ্চয়ই আপনি বুঝতে পারবেন। পার্থক্য আপনি বলতেই পারবেন, বোঝাতে পারবেন। আমি আমার প্রশ্ন হচ্ছে যে ওটার হবে, এগুলোর কি আপনারা? না, আমি আপনাকে বলি, তারেক রহমান বা অন্য কোন সরকারও যারা ইশতেহার দিয়েছেন কেউ তো বলেননি যে গত 16 বছরে যতগুলি মানে বিভিন্ন সামাজিক বা বিভিন্ন গোষ্ঠীগত বা বিভিন্ন সময়ে নির্বাচন কেন্দ্রিক অবস্থায় হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আওয়ামী লীগ ইউনিয়ন পরিষদের একা মার্কা দিয়ে নির্বাচন করতে গিয়ে নিজেরা নিজেদের 116 জন কর্মীকে হত্যা করেছে, সেটার বিচার তাদের প্রাপ্য। কিন্তু যে হত্যাকাণ্ড রাষ্ট্রীয় বাহিনী ব্যবহার করে একটা রাষ্ট্র পরিচালকরা ফ্যাসিবাদী শাসনকে পোক্ত করবার জন্য বিশেষ উদ্দেশ্যে করে অথবা গণহত্যা করে, সেইটার বিচারের যে গুরুত্ব আর ওই সামাজিক সন্ত্রাস বা দৈনন্দিন যে আইন শৃঙ্খলার অবনতি, সেখানের যে সন্ত্রাস, দুইটা তো একমাত্র আসে না। বিশেষ ট্রাইব্যুনাল কখন করে, দ্রুত বিচার আদালত কখন করে, যখন কোনো কিছু এইরকম বিশেষ গুরুত্বপূর্ণ হয়ে ওঠে। সুতরাং এই সময়ের মধ্যেও যেসব হত্যাকাণ্ড ঘটেছে, যেসব অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেছে, যেসব মব ভায়োলেন্স হয়েছে, সেইটা নিয়ে ভুক্তভোগীরা মামলা করেছে। সেই মামলা তদন্ত সাপেক্ষে সেগুলোর রেগুলার বিচারিক প্রক্রিয়া, তার বিচার অবশ্যই হতে হবে। কারণ কোনো ভিকটিমই যেন প্রার্থীরা যেন বিচারহীনতার মধ্যে না পড়ে যায়, সেটা একটা আধুনিক রাষ্ট্র, একটা মানবিক রাষ্ট্র, একটা আইনের শাসনের রাষ্ট্রে সেটা হতে হবে। কিন্তু এই সরকার যেমন একটা ইনডেমনিটি দিয়েছে, এই সরকার যেমন ইনডেমনিটি দিয়েছে, সেটা অবশ্য জুলাই যোদ্ধাদের জন্য দিয়েছে এবং বলা হচ্ছে যে রাজনৈতিক প্রতিরোধের কারণে ওই অভ্যুত্থানকালে সংঘটিত অপরাধের জন্য দিয়েছে। সেটা নির্দিষ্ট একটা সময়ের, কিন্তু কোন সময় সেটা কি বুঝতে পারছেন? কারণ আসিফ নজরুল যখন বলেছিলেন, মাননীয় আইন উপদেষ্টা, তিনি বলেছিলেন যে 31শে আগস্ট পর্যন্ত, কিন্তু অধ্যাদেশে এরকম কিছু উল্লেখ করা আছে বলে আমি দেখি নাই। মানে কোন সময় পর্যন্ত এই ইনডেমনিটি, সেটা কি বুঝতে পেরেছেন? আমি অধ্যাদেশ
উপদেশটা আসলে টাইম উল্লেখ আছে কিনা এই মুহূর্তে আমার স্মরণে নাই, এটা দেখতে হবে আবার। তবে জুলাই যোদ্ধাদের জন্য তো অনন্তকালের ইন্ডেমনিটি দেওয়া যায় না। এইটা ওই আসিফ নজরুল যেটা বলেছেন, আমার ধারণা সেটা আইনে আছে, না থাকলে এটা ভুল আছে, এটা সংশোধন হবে। কারণ ওই নির্দিষ্ট, আপনি দেখেন যে আমি নিজে জুলাই গণ অভ্যুত্থানের সময় গ্রেফতার হয়েছিলাম, একটা মামলার আসামি আমি। এখন ওই মামলা থেকে আমাকে অব্যাহতি দিয়েছে। এখন আমি যদি আরো আগে বা আরো পরে কোনো অপরাধ করি, তাতে যদি মামলা হয়, সেটা আমি ওই জুলাই ভিকটিম বলে তো আমাকে সেইখান থেকে এই রাষ্ট্র বিনা তদন্তে বিনা বিচারে আমাকে অব্যাহতি দিতে পারে না। সুতরাং জুলাই যোদ্ধা হলেও তারা অনন্তকাল কোনো অপরাধ করলে শুধু ওই কারণে ছাড় পাবেন, এটা হতে পারে না। কিন্তু আসলে এবার মানে ইনডেমনিটির তো শুধুমাত্র ওই সময়কালের কথা বলা হচ্ছে, কিন্তু তারপরে দেখা যাচ্ছে জুলাই যোদ্ধাদের একটা বিশেষ অবস্থা, মানে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা খুব একটা, তাদের অপরাধ খুব একটা যে আমলে না হয় বা তাদের নামে যে খুব একটা মামলাও করা যায় তাও না। যেমন ধরেন যখন ওই যে আওয়ামী লীগের নেত্রী শাম্মী আক্তারের বাসায় চাঁদাবাজির ঘটনা ঘটলো, জুলাই যোদ্ধাদেরই কেউ কেউ গেলেন, তখন সরাসরি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম উল্লেখ করেছিলেন, যিনি গ্রেপ্তার হয়েছেন, মানে একদম প্রত্যক্ষ যিনি ধরা হয়েছে যাকে, তিনি বলেছেন যে তার সহায়তা বা তার বিষয়টা আছে। কেউ কোনো তদন্ত করে নাই, কেউ কোনো সেটার জন্য কোনো মামলাও হয় নাই, কোনো আমলই নেওয়া হয় নাই, দুদকও কোনো রকম এটা নিয়ে কেউ আর কি কোনো রাষ্ট্রীয় কর্তৃপক্ষ এরকমটা করে না। যদি যদি এরকম কোনো আসামি বলে, সেটা আসামিরা নানান উদ্দেশ্যে নানান কারণে বলে, সেটা সত্যও হতে পারে, সেটা মিথ্যাও হতে পারে, সেটা তদন্ত করলে বের হয়ে আসবে। এখন সেই আসামিরা তো কারাগারে আছে, এটা বিচারের আওতায় আছে। সুতরাং তদন্ত হয়নি বলে যে তদন্ত হতে পারবে না এমন তো নয়। জি, মানে আপনি মনে করছেন যে আসলে বিএনপি যদি ক্ষমতায় আসে, তখন এই সময়ের যে অপরাধগুলো আছে সেগুলো আসলে বিচারের মধ্যে পড়বে? কারণ আমরা আসলে দেখি কি, যেই সরকারের সময় অপরাধ, আমাদের বাস্তবতায় আমরা যত দেখে আসছি, সেই সরকার সেই আমলের বিচারগুলো করে না, পরের সরকার গিয়ে করে, এরকম আমরা দেখেছি। বা বিরোধী পক্ষে বাংলাদেশে খুব দুর্ভাগ্যজনকভাবে বাংলাদেশে এই ট্রেন্ড চলে। বাংলাদেশে ওই একই আদালত বেগম খালেদা জিয়াকে সাজা দেয়, এতিমের টাকা হস্তান্তর করেছে এক অ্যাকাউন্ট থেকে আর এক অ্যাকাউন্টে, সেটাকে দোষী সাব্যস্ত করে এবং প্রচার চালায় যে এতিমের টাকা চুরি করেছে রাজনৈতিক দল। আবার বাংলাদেশের সেই আদালতই আবার তাকে নির্দোষ বেকসুর খালাস দেয় যে এই মামলায় ভুল রায় হয়েছিল। যদি তার উপর অন্যায়ভাবে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত এই রায় দিয়ে থাকে, তাহলে যারা এই রায় দিয়েছে তাদেরও বিচারের আওতায় আনা উচিত। এরকম অনেক গুরুত্বপূর্ণ মামলায় এই যে পট পরিবর্তনের পরে সেটা দেখা যায় যে আগে মোটিভেটেড রায় দেয়া হয়েছিল, বায়াসড রায় দেয়া হয়েছিল। তাহলে রাষ্ট্রের সর্বোচ্চ আদালত যদি এরকম বায়াসড হতে পারে, তারা মোটিভেটেড হতে পারে, তারা যদি রাষ্ট্র পরিচালকদের নির্দেশে রায় দিতে পারে, তাহলে তাই ওই বিচারকদেরও বিচারের আওতায় আনা উচিত। সেটা যতদিন আমরা না পারবো, ততদিন পর্যন্ত এই প্রক্রিয়া থেকে বের হওয়া কঠিন হবে। কারণ ওইটা হলেই কেবলমাত্র পরবর্তী সময়ে যারা বিচার বিভাগে দায়িত্বে থাকেন, তারা ভাববেন যে আজকে আমি পদে আছি, কারো হুকুমদারি করে যদি আমি মিথ্যা মামলায় কাউকে এরকম আমি ভিকটিম করি, আমি তাকে যদি মিথ্যা রায় দিয়ে এইভাবে তার জীবন নষ্ট করি, তাহলে আমি পদ থেকে গেলে ভবিষ্যতে আমিও বিচারের আওতায় আসতে পারি। যেটা বাংলাদেশের বিভিন্ন বাহিনীর বেলায় স্পর্শকাতর বিবেচনায় এই কাজটা কেউ করতো না, বিচার বিভাগের বেলায়ও করতো না। আমি আরো স্পষ্ট করলে বলতে পারি যে যারা যখন ক্ষমতায় আসে, তারা এই স্পর্শকাতর জায়গাগুলোর আগের অপরাধীদের ধরার জন্য, বিচারের আওতায় আনার জন্য হাত দেয় না। কারণ তারা মনে করে যে আমরা যদি ওটা করি, তাহলে আমরা এখন কোনো এদেরকে অন্যায় নির্দেশ দিলে সেই নির্দেশ তো মানবে না। সেই কারণে রাষ্ট্র পরিচালনায় যারা বিভিন্ন সময় এসছে, তারা বিশেষ উদ্দেশ্যে এগুলা স্পর্শকাতর জায়গাগুলো হাত দিত না। কিন্তু আমার দাবি, আমার চাওয়া, যে যদি আমরা একটা মানবিক রাষ্ট্র চাই, আইনের শাসন চাই, বিচার বিভাগের স্বাধীনতা চাই, এবং বিচার বিভাগে কেউ চাইলেও হস্তক্ষেপ করতে পারবে না এরকম বিচার ব্যবস্থা আমরা চাই, তাহলে বিচার বিভাগ সহ বিভিন্ন বাহিনীতে যারা এরকম স্পর্শকাতর অপরাধে যুক্ত ছিল, বিশেষ করে আলোচিত বিষয়গুলো, সেগুলো তদন্তের আওতায় আনা উচিত এবং তাদের আলোচিত বিষয় বললেন তো, তখন এই দুটো শব্দের ক্ষেত্রে মনে পড়লো 21শে আগস্ট। সব মামলার আসামি, মানে মামলার সব আসামিরা খালাস পেয়ে গেছেন এই সময় রায়। আগে যারা অপরাধী হিসেবে গণ্য হয়েছিলেন, এখন সবাই খালাস হয়ে গেছে, এবং তারপরে আর কিছুই হলো না। মানে ওই অপরাধে, মানে ওই সময় যে এতগুলো মানুষ মারা গেল, তার জন্য আর কিছুই হলো না। আপনার কি মনে হয় এটিও তো একটা স্পর্শকাতর এবং আলোচিত বিষয়?
ডেফিনেটলি আলোচিত বিষয়। আপনি শুধু 21শে আগস্টের সংখ্যাটা বড় এবং বড় নেতা ছিল ওইটাকে ধরছেন। শেরাটনের সামনে ওইখানে যে বাসে গান পাউডার দিয়ে 12 জন লোককে হত্যা করা হয়েছিল, নারী শিশু সহ, সেইখানে আওয়ামী লীগ নেতা নানক সহ অনেকে অভিযুক্ত হলেন। তারা ক্ষমতায় আসার পরে বললেন না, ওকে দিয়ে জোর করে বলানো হয়েছে। সেইখান থেকে তাহলে কি এই যে হত্যাকাণ্ডের শিকার যারা হলেন, গান পাউডার দেওয়া হলো, আগুন দেওয়া হলো, কেউ না কেউ তো করেছে। তাহলে যাদের নামে বিএনপির সময়ে চার্জশিট হয়েছিল, যাদেরকে দোষী করা হয়েছিল, ধরে নিলাম ওনরা নির্দোষ, তাহলে দোষী কে? তাকে খুঁজে বের করে এই রাষ্ট্রের দায়িত্ব ছিল, তাদের খুঁজে বের করে এই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব ছিল। ঠিক একইভাবে 21শে আগস্ট গ্রেনেড হামলা যেটা, সেটা যে বা যারাই ঘটিয়ে থাকুক, তাহলে এ দোষী না, তাহলে দোষী কে? তার কাউকে না কাউকে তো আমাদের ধরতে হবে বা তদন্তে আনতে হবে। এই যে বিডিআর হত্যাকাণ্ড, এই যে এতগুলো চৌকস আর্মি অফিসারকে মেরে ফেললো, শুধু এই দিক ওই দিক রশি টানাটানি হচ্ছে, তদন্ত রিপোর্ট হচ্ছে, এই হচ্ছে ওই হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি কারা খুন করলো বাংলাদেশে দুর্ভাগ্যজনকভাবে এইটা পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে সুর বদলে যায়, কিন্তু প্রকৃত দোষীকে সেটা কেউ জানতে পারি না আমরা। এই ধারা থেকেও আমাদের নিশ্চয়ই বের হয়ে আসতে হবে। সেটি আসলে খুবই একটা গভীর সংকটের জায়গায় বলেছেন। এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশন সম্পর্কে আর একটা দুটা কথা একটু শুনি, যে সেখানে আসলে মানে আওয়ামী লীগের পুনর্বাসনের কোনো জায়গা আছে কিনা, আওয়ামী লীগের সাথে কোনো যোগাযোগ, সেটির কোনো সুযোগ আছে কিনা। আমরা এই সরকার, মানে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারও আসিফ নজরুল সাহেবই বলেছিলেন গত বছর মে মাসে সম্ভবত, যে ট্রুথ অ্যান্ড রিকনসিলিয়েশন কমিশন গঠিত হবে, কিন্তু সেটি এই সরকারের আমলে পরে শেষ পর্যন্ত এসে নাকচ হয়ে গেছে। প্রধান উপদেষ্টা সেটি নাকচ করে দিয়েছেন, তেমনটি হবে না। মানে এরকম কিছু কি এই ট্রুথ অ্যান্ড হিলিং কমিশনের ভাবনার মধ্যে আছে? এইখানে কমিশনের ভাবনার মধ্যে আছে কিনা সেটা এখনো স্পষ্ট নয়, কিন্তু তারেক রহমান রয়টার্স এর সঙ্গে বক্তব্যে তো বলেছেন যে শেখ হাসিনার সন্তানদের যদি দেশের জনগণ চায় তাহলে তারা রাজনীতিতে ফিরতে পারবেন। এটা একটা ইঙ্গিত। তো ইঙ্গিতটা কিরকম, এবং আমিও মনে করি দেশের বেশিরভাগ মানুষের চাওয়া এটা, যে আওয়ামী লীগ একটা বিশাল দল ছিল, রাজনৈতিক দল। সেই রাজনৈতিক দল 16 বছর ফ্যাসিবাদী কায়দায় দেশ চালাতে গিয়ে তাদের অনেক নেতারা গুম খুনের সঙ্গে যুক্ত হয়েছেন, তাদের অনেক নেতারা লুটপাটের সঙ্গে যুক্ত হয়েছেন, অনেক নেতারা 14, 18 এবং 24-এর নির্বাচনের মতো এরকম গণতন্ত্র হত্যাকারী নির্বাচনে তারা সংশ্লিষ্ট ছিলেন। সুতরাং যারা টাকা পাচার করেছেন এদেরকে, এবং সর্বশেষ গণহত্যায় যারা প্রত্যক্ষ রোল প্লে করেছেন, এদেরকে সুনির্দিষ্ট অভিযোগে তাদের বিচার হতে হবে, এবং এই বিচারটা অনন্তকাল ঝুলিয়ে রাখা যাবে না। দ্রুততম সময়ের মধ্যে সঠিক তদন্ত করে এদেরকে বিচারের আওতায় আনতে হবে। এখন এদের বিচারটা হয়ে গেলে, রায় হলে, বাকি যে বিশাল আওয়ামী লীগের সমর্থক জনগোষ্ঠী থাকলো তাদেরকে কি করবে? শেখ মুজিবুর রহমান তো 72 সনে যুদ্ধ অপরাধী, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, তাদেরকেও পর্যন্ত ওই সুনির্দিষ্ট ফৌজদারি অপরাধে অপরাধী ছাড়া বাকি সবাইকে সাধারণ ক্ষমা ঘোষণা করে দিলেন। জিয়াউর রহমান তো এসে তিনি যা বাংলাদেশকে আরো অ্যাকোমোডেটিভ করার উদ্দেশ্যে বা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার জন্য তিনি তো রাজনৈতিক দল হিসেবে যারা নিষিদ্ধ ছিল তাদেরকে ওপেন করে দিলেন, যে সবাই রাজনীতি করার সুযোগ পাক, জনগণ যাদের গ্রহণ করে তারা রাজনীতি করবে। সুতরাং আওয়ামী লীগের বেলাও যারা অপরাধী, যাদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ আছে, তাদের বিচারের আওতায় এনে বাকি যারা, তাদের তো নাগরিক অধিকার রাজনীতি করা, তারা কেন রাজনীতি করতে পারবে না? নিশ্চয়ই বাংলাদেশের সেই দিকে এগুতে হবে। এত বড় একটা শক্তিকে মূল ধারার রাজনীতির বাইরে রেখে তো এই দেশ এগোতে পারবে না। অনেকে আবার, মানে আওয়ামী লীগের নেতারা অনেকেই আবার মাথার উপর ছাতার খোঁজে অনেকে বিএনপিতে ঢুকে পড়ছেন, বিএনপির নানান প্রচারণায় মুখ ফসকে জয় বাংলা স্লোগান দিয়ে ফেলছেন। মানে আমরা যেমন আওয়ামী লীগ আমলে ওবায়দুল কাদেরের মুখে শুনতাম কাওয়া হাইব্রিড ইত্যাদি নানান ফার্মের মুরগি, এরকম বিএনপি আওয়ামী লীগে ঢুকে যাচ্ছে। এখন আসলে বিএনপিতে এরকম কাওয়া হাইব্রিড বা ফার্মের মুরগি ঢুকছে কিনা কোনোভাবে? হ্যাঁ, ঢুকে পড়ছে তো। সেটা তো সংবাদ মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের সুবিধাভোগী বা আওয়ামী লীগের পদে ছিলেন এরকম অনেকে জামাত ইসলামে ঢুকেছে, বিএনপিতে ঢুকেছে, বিভিন্ন দলে কম বেশি ঢুকছে। কেউ আবার দলীয় পদে ঢুকেনি, কিন্তু প্রচারণায় বা স্থানীয়ভাবে মিশে গেছে। দেখেন, প্রত্যেকটা রাজনৈতিক দলের, বিশেষ করে যারা পাওয়ার পলিটিক্স করে,
বুর্জোয়া রাজনীতি, পাওয়ার পলিটিক্স বা এর মধ্যপন্থার রাজনীতি যারা করে, এ ধর্মভিত্তিক রাজনৈতিক দল এবং বামপন্থী ক্যাডার ভিত্তিক রাজনৈতিক দল, এই টাইপের দল ছাড়া বড় দলগুলোতে সবার বেলায় দেখবেন যে এদের নেতা কর্মীদের মধ্যে অনেকগুলা লেয়ার থাকে। কেউ থাকে হচ্ছে আদর্শিকভাবে ওই দলকে ভালোবেসে করে, সেই দলের আদর্শ ভালো খারাপ সেটা ভিন্ন বিবেচনা, কিন্তু তার কাছে ওই দলের আদর্শ ভালো লাগে বলে দলকে এবং দলের আদর্শকে ভালোবেসে ডেডিকেশন নিয়ে করে। আর কিছু আছে তারা হচ্ছে গিয়ে যে দলে থাকলে তিনি একটু এম্পাওয়ার্ড হবেন, একটু তিনি খবরদারি করতে পারবেন, নির্বিঘ্নে ব্যবসাটা করতে পারবেন, একটু তার আর্থিক লাভবান হবে, সমাজে তিনি বুক ফুলিয়ে চলবেন, এইসব নানান ইকুয়েশন মাথায় রেখে ওই দলে করে। ফলে বাংলাদেশে তো এরকম অনেক বড় বড় নেতাদেরই যখন সরকার হয় ওই সরকারি দলে যোগ দিয়ে সরকারি দলের এমপি হওয়ার এরকম নজির তো আছে। এরকম হাস্যরসের কথাও তো আছে যে আমি তো দল বদলাই না, আমি সবসময় সরকারি দল করি, সরকার বদলায় তো আমার দোষ কি। সুতরাং এরকম নেতাও তো বাংলাদেশে আছে। এটা হঠাৎ করে চলে যাবে না। আদর্শিক রাজনীতি যত বেশি স্ট্রং হবে তত বেশি এই ধরনের এই যে দলছুট, এই দিক ওই দিক করা সুবিধাবাদী রাজনীতিকের সংখ্যা তত কমে আসবে। তাহলে কি মানে এই কথার একটা সামারি করি, এটা যে ধানের শীষ বা বিএনপি জিতলে আওয়ামী লীগ রাজনীতিতে পুনর্বাসিত হতে পারবে, এরকম একটা সামারি কি টানা যায়? কারণ মানে দেখছিলাম যে বিভিন্ন জায়গায় এই প্রচারণাটাও করছে যে বিএনপি ক্ষমতায় আসলে মানে শেখ হাসিনা ফিরতে পারবে না, এমন কথাও আসলে ভাইরাল হয়েছে। এরকম একজন নারী বলছেন যে আমি বরাবরই আওয়ামী লীগের ভোটার, কিন্তু এবারে ধানের শীষে ভোট দিব, কারণ ধানের শীষে ভোট দিলেই শেখ হাসিনা ফিরতে পারবেন। এরকম একটা ভাইরাল জিনিস দেখছিলাম। আরও বিভিন্ন জায়গায় মানে প্রচারণার মধ্যেও এরকমটা আসছে। ঠিক সরাসরি শেখ হাসিনা ফিরতে পারবেন এমনটি না বললেও আওয়ামী লীগ ফিরতে পারবে, এরকমটি কি বাস্তবতা হতে যাচ্ছে? না না, অত সরল না, অত সরল অঙ্কে বলা যাবে না। বিষয়টা এরকম যে শেখ হাসিনা সহ যারা অপরাধ করেছেন তারা বাংলাদেশে ফিরতে তো পারবেন, এখনো তো বাংলাদেশ তাদের চায়। এই সরকারও তো তাদেরকে চিঠি দিয়ে ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছে, সুতরাং তিনি চাইলেই তো ফিরতে পারেন। বিএনপি আসলো নিশ্চয়ই ইন্ডিয়ার কাছে শেখ হাসিনাকে ফেরত চাইবে। চাইবে কেন? কারণ সঠিক তদন্তের মাধ্যমে তার তো এখানে আত্মপক্ষ সমর্থনের অধিকার আছে। তার আইনজীবীর মাধ্যমে তিনি আত্মপক্ষ সমর্থন করবেন, তিনি বিচারের মুখোমুখি হবেন এবং তিনি নির্দোষ প্রমাণিত হতে পারলে তিনি সেটা হবেন। আর যদি তিনি দোষী হন, তাকে তো দোষী হন, তাহলে তো অবশ্যই তাকে বিচারের মুখোমুখি হতে হবে এবং শাস্তি তাকে পেতে হবে। সুতরাং শুধু সে না, হচ্ছে মানে ধরেন বৈশ্বিক অঙ্গনে বা আন্তর্জাতিক বিভিন্ন সংস্থা বলছে যে বিচার প্রক্রিয়ায় গলদ আছে বা ট্রাইব্যুনালকে নিয়ে প্রশ্ন তুলছে। এটি দিয়ে এই বিচারটাই মানে ইনভ্যালিড হয়ে যাবে না তো? আপনার কি মনে হয় না, মনে আছে যে যুদ্ধ অপরাধীদের বিচার হয় যখন, তখন অনেক আন্তর্জাতিক সংস্থা, খুবই ওয়েল রেপুটেড সংস্থা এটা নিয়ে প্রশ্ন তুলেছিল, তারপর ওই বিচারটা কিন্তু হয়ে গেছে। এখন কি আপনি ওই বিচার ফেরত দিতে পারবেন? আর সুতরাং যা কার্যকর হয়েছে বাকিগুলো তো আবার ইনভ্যালিড হয়েই যাচ্ছে, তাই না? যারা হ্যাঁ, এখন সেটা আন্তর্জাতিক সংস্থা তাদের মতামত তারা দিবে, কিন্তু একটা দেশের স্বাধীন সার্বভৌম দেশ, সেখানকার যে সরকার, তারা যদি মনে করে তাদের এখানে যে আইন, তাদের এখানে যে বিধি ব্যবস্থা যেটা করেছে সেই অনুসারে এটা ঠিক করেছে, সেটা তো আন্তর্জাতিক সংস্থাগুলো সেটা তো বাধা দিয়ে সেটা রুখতে পারবে না। এখন কিছু ত্রুটি থাকলে আমাদের প্রত্যাশা থাকবে অতীতে যেরকম বিনা বিচারে অথবা অন্যায়ভাবে ইন্টেনশনালি কাউকে ভিকটিম করা হয়েছে, এই সরকার এর আমলে যে বিষয় নিয়ে বিতর্ক উঠেছে, ভবিষ্যতে যারাই রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসলো, হোপফুলি আমি আশা করি বিএনপি আসবে, তারা আসলে যেন তারা যেরকম ভিকটিম হয়েছেন, তারা যেরকম অন্যায়ের শিকার হয়েছেন, তাদের হাতেও যদি আবার অন্য কেউ একই অন্যায়ের শিকার হয়, তাহলে তো বুঝতে হবে তাদের ঠিক উপলব্ধিটা আসলো না। একজন একই অন্যায়ের শিকার হবে না তার কি মানে নজির এই পর্যন্ত দেখা গেছে? ধরেন যত মামলা বাণিজ্য আছে তার বেশিরভাগই আসলে বিএনপির হাতে হয়েছে। মানে আওয়ামী লীগের ছোট চুনাপুটি বড় সড়ো যারা আছেন, এমনকি বাসার কর্মচারী, তাদের নামেও মামলা অনেক এসে গেছে এবং মামলা বাণিজ্যের সাথে বিএনপির নামটা খুব বড় করে আসে, সবচেয়ে বেশিভাবে আসে। সেরকম চাঁদাবাজির জায়গায় বিএনপির নামই আসছে এবং বিরোধী পক্ষ একদম প্রচারণায় স্পষ্টভাবে চাঁদাবাজির বিষয়টা বলছে। মানে নজির কি এটা স্থাপন করতে পারলো যে যেটা শিকার বিএনপি হয়েছে সেটা বিএনপি করবে না? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি ভালো কথা বলেছেন, ভালো প্রসঙ্গ তুলেছেন। এটা জামায়াত ইসলাম এবং বিএনপির প্রতিপক্ষ তারা সবাই এই প্রসঙ্গটা তুলে সামনে।
আপনার সাংবাদিকতার জীবন তো বেশ অনেক বছরই হয়ে গেছে। তো আপনি কি দেখেছেন যে বিএনপিতে এই যে এরকম হাজার হাজার নেতাকর্মীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা, এই গ্রহণ করার অর্থটা হচ্ছে দল থেকে এই অভিযোগটা মেনে নেওয়া, যে তাদের বিরুদ্ধে যে অভিযোগ আছে তার সত্যতা দল পেয়েছে। প্রথম ধাপটা। আগে তো রাজনৈতিক দলগুলো বাংলাদেশের নিজ দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এরকম অভিযোগ উঠলে তারা আমলেই নিত না, মনে করতো যে এর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করলে এটা মেনে নেওয়া হচ্ছে যে আমার দলে চাঁদাবাজ আছে। না, হতো তো, বিএনপি শুদ্ধি অভিযান হয় না? আওয়ামী লীগের সময় তো নানান বিভিন্ন সময় শুদ্ধি অভিযান হতো, ক্যাসিনো ট্যাসিনো কত কিছু বের হয়ে যেত, হতো তো শুদ্ধি না, অভিযান। না, সেটা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযানে ধরা পড়তো। হুম। বিএনপি কি নিজেরা, আওয়ামী লীগ কি দলগতভাবে রাজনৈতিক শুদ্ধি অভিযান চালিয়ে কাউকে ও চাঁদাবাজের অভিযোগ আছে ওকে, অতএব অভিযোগের ভিত্তিতে ওকে আমি বাদ দিয়ে দিই এটা করেছে? বিএনপি তো মামলাও হয় নাই বিএনপির ওই নেতার বিরুদ্ধে, তারা তো দোষী সাব্যস্ত হয় নাই, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেফতার হয় নাই। বিএনপি নিজ উদ্যোগে যাদের বিরুদ্ধে সমাজের বিভিন্ন স্তরে অভিযোগ উঠেছে দলীয় চ্যানেলে তারা তদন্ত করেছে এবং যেটা সত্যতা তাদের কাছে মনে হয়েছে এটা ভ্যালিড অভিযোগ, তাদেরকে তারা ব্যাপক হারে যেরকম শাস্তিমূলক ব্যবস্থা নিয়েছে। এইটাও তো একটা পজিটিভ মুভ। এখন আপনি একটা যে আগে স্কুলেই যেত না সে স্কুলে যাওয়া শুরু করেছে সেটাকে অ্যাপ্রিসিয়েট না করে আপনি যদি বলেন যে ও তো পাস করতে পারবে না, তার এই যে স্কুলে যে যেত না সে যে স্কুলে যাওয়া শুরু করেছে এটাকে অ্যাপ্রিসিয়েট করেন, করে বলেন যে ভালো লেখাপড়া ভালো রেজাল্ট আমরা দেখতে চাই এবং এই ধারাবাহিকতা আমরা অব্যাহত থাকি এটা দেখতে চাই। এখন আমরা যদি ভালো একটা উদ্যোগ নিলে সেটাকেও যদি আমরা ওইভাবে প্রশ্নবিদ্ধ করি তাহলে তো সেই যে সব ভালো উদ্যোগে মুখটা, আমাদের প্রশ্নবিদ্ধ করাটাই আমাদের কাজ, মানে সেই উদ্যোগটাও বিষয়ে না আমরা জানবো। না কারণ কি প্রশ্নবিদ্ধ বিএনপি ধরে, বিএনপি যখন উদ্যোগটাকে ক্ষমতায় ছিল, প্রশংসাও করতে হবে। নিশ্চয়ই নিশ্চয়ই বিএনপি একটা ব্যবস্থা নিচ্ছে, আমলে নিচ্ছে, সেটি নিশ্চয়ই প্রশংসাযোগ্য। কিন্তু আমি এটাও একটু প্রশ্ন করতে চাই, বিএনপির মানে দলের উপরে কি একটু কন্ট্রোল কম? মানে এভাবে করে এতবার বলার পরেও একজন দুইজন তিনজন মানে হয়েই যাচ্ছে এবং বহিষ্কারের সংখ্যাটাও বেশ বড়, তারা এই ব্যবস্থাগুলো আপনি নিল। তারপরে আপনি ধরেন আপনি তারপরে ধরেন জোট সরকার যখন ছিল তখনও তাদের কর্মীদেরকে নিয়ন্ত্রণ করা গেল, মানে নেতাকর্মী অনেকে এত বেশি সন্ত্রাসী হয়ে আপনি উঠছিলেন, তাদের বিরুদ্ধে ক্রস ফায়ার মানে ওই যে অপারেশন ক্লিন হার্ট চালাতে হলো, সেখানে বিএনপিরই বেশি নেতাকর্মী মারা গেছে বলে এটা এটা তারাও দাবি এটা করেছে। বলতে এটা বলতে দ্বিধা নাই এবং আপনি নতুন করে প্রশ্ন তুললেও এ প্রশ্ন পুরনো হুম। এবং আপনারও নিশ্চয়ই উপলব্ধি থাকবে যে বাংলাদেশে, আবারও সেই কথাটা বলি, মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা দলগুলোর মধ্যে চেইন অফ কমান্ড ধর্মভিত্তিক দল এবং বামপন্থী দলের তুলনায় অনেক শিথিল। যদি চেইন অফ কমান্ড এত স্ট্রং থাকতো তাহলে কি বাংলাদেশে প্রায় 80 জন বিদ্রোহী ক্যান্ডিডেট বিএনপির হয়? আওয়ামী লীগের আগের নির্বাচনগুলোতে যে এত বিদ্রোহী ক্যান্ডিডেট হতো সেটা কি হতো? জাতীয় পার্টি যে বারবার ভেঙে যাচ্ছে সেটা কি হতো? সুতরাং মধ্যপন্থী পাওয়ার পলিটিক্স করা দলগুলো এটা চেইন অফ কমান্ডটা এইরকম, এই আদলে এখনো আছে। তারা এইটাকে কবে রেটিফাই করে ওই রকম ধর্মভিত্তিক দল বা ক্যাডার ভিত্তিক দলের মধ্যে আদৌ হতে পারবে কিনা বা আদৌ হতে চায় কিনা সেটা ভিন্ন প্রশ্ন, কিন্তু যেরকম আছে এই বাস্তবতা মেনে নিয়েই এই দলগুলোকে মানুষ ভোট দেয় এবং এই দলগুলোকে মানুষ ক্ষমতা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়। বিএনপি আগের থেকে এই বিষয়ে অনেক উন্নতি করেছে, শুধু তার কিছু প্যারামিটার আমাদের কাছে স্পষ্ট। আমাদের প্রত্যাশা এবং চাওয়া হচ্ছে বিএনপি যেন এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো যেন এই যে তাদের যে এখনকার যে প্র্যাকটিস এটা অব্যাহত রাখে। রাতারাতি তারা সূর্য যাবে এটা আমিও আশা করি না, কিন্তু একটা বেটার বিএনপি আমি চাই। এখনো প্রচারণায় তো দেখা যাচ্ছে যে বিএনপির একজন নেতা তিনি প্রচারণায় গিয়ে বলছেন যে 12 তারিখ পর্যন্ত, হাত জোর করে বলছেন 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে, অনেক চাঁদাবাজি বেড়ে গেছে, 12 তারিখ পর্যন্ত চাঁদাবাজি না করতে। এরকমটা এখন দেখা যাচ্ছে, মানে 12 তারিখের পরে আবার হ্যাঁ, জি এটা ওই একজন প্রার্থীর এই নিউজটা এসছে প্রথম আলোতে, আমি দেখেছি। এটা এর আগেও দু একজনে বলেছে তাদের অসহায়ত্ব, যে তারা জনগণের কাছে রায় প্রত্যাশা করেন, কিন্তু তার দলের একজন কর্মী বা নেতা যখন চাঁদাবাজি করেন তখন ওই 2-4 জনের জন্য পুরো দলটা কলঙ্কিত হয় অথবা ওই প্রার্থীর প্রতি বিরূপ মনোভাব হয়। ফলে এই মুহূর্তে তার হাতে বিএনপির পক্ষ থেকে কিন্তু বারবার পুলিশ প্রশাসনকে বলা হয়েছে যে আপনারা আমাদের দলের কারো বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিন। এই সরকারকে বারবার তারেক রহমান নিজে বলেছেন, দল থেকে বলা হয়েছে স্টেটমেন্ট করে, কিন্তু এরা ওই অপরাধ কেউ করলে তার বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে
তা সরকারের পক্ষ থেকে, সংবাদ মাধ্যমের পক্ষ থেকে, অন্য দল থেকে বিএনপিকে শুধু অ্যাকিউজ করা হচ্ছে। এইখানেও চাঁদাবাজ বিএনপিতে আছে তো, বিএনপিতে দখলদার আছে তো, আছে বলেই তো তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছে, এবং সবগুলো তো বিএনপির তদন্তের আওতায় আনাও সম্ভব না এত বড় দলে। সেই ক্ষেত্রে হয়তো স্থানীয়ভাবে কোনো একজন নেতা তার এলাকায় তার কর্মীদের দ্বারা এই আচরণে অসহায় বোধ করে তিনি এই হাত জোড় করে এই কথাটা বলেছেন যে মানুষকে আমার প্রতি বিমুখ করাবেন না। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে আসবে তখন বিএনপিকে আমরা আরো জোরালো ভাবে অ্যাকিউজ করতে পারবো যে এখন তো পুলিশও আপনাদের হাতে, প্রশাসন আপনাদের হাতে। তো তখন তো আপনারা হয়তো বলতেন যে পুলিশ গ্রেপ্তার করে না, এটার দায়িত্ব সব বিএনপির না, কিন্তু তখন বিএনপিকে আরো জোরালো ভাবে আমরা অ্যাকিউজ তার করতে মানে এখন পারবো যেমন যে বিএনপি রাষ্ট্র নিজের পরিচালনা। চাঁদাবাজ বা দখলদারদের কাছে বিএনপি একরকম অসহায়, তখন সেই অসহায়তাটা থাকবে না। কোথাও 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 কোনো কোনো কর্মীর কাছে এই অসহায় বোধ আছে, কারণ এটা সব দলীয় ব্যবস্থাপনায় এইভাবে ব্যবস্থা নিয়ে কোথাও কোথাও হয়তো পারছে না। কিন্তু যখন রাষ্ট্র পরিচালনার দায়িত্বে বিএনপি আসবে তখন বিএনপি যদি সত্যি সত্যি তারা যেটা বলছে, তার যে অঙ্গীকার করছে এবং এই প্রতিশ্রুতিকে তারা বলছে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের বা জনগণের চুক্তি, সেই চুক্তি যদি তারা বাস্তবায়ন করতে চায় তাহলে তো তখন তাদের দলীয় নেতা কর্মীর এইরকম চাঁদাবাজ, দখল বা কোনো অপরাধে যুক্ত হলে সেই ব্যবস্থাটা নেওয়া তাদের অবশ্য কর্তব্য হয়ে দাঁড়াবে। এবং তখন যদি সেই ব্যবস্থা না নেয়, এখনকার এই প্রতিশ্রুতি নিয়ে আমরা বিএনপিকে অবশ্যই ধরতে পারবো। জি, মানে আর একটা ইশতেহারের খুবই গুরুত্বপূর্ণ বিষয় যেই বিষয়গুলো ছাড়া কিছু বাস্তবায়ন করা যাবে না বলে জনাব তারেক রহমানই বলছেন যে দুর্নীতি দমনের বিষয়ে তিনি বিশেষ গুরুত্ব দিচ্ছেন। এবং কিন্তু সমস্যা হচ্ছে যে এই দুর্নীতি নিয়ে আবারও বিরোধী পক্ষের প্রচারণার কথা বলি, প্রচারণার বড় একটা জায়গা, অভিযোগ আক্রমণের বড় একটা জায়গা হচ্ছে দুর্নীতি। সেখানে আর ঠিক শীর্ষ নেতা মানে তারেক রহমানের দুর্নীতিতেই নানান রকম ট্যাগ আছে, খাম্বা, হাওয়া ভবন, মিস্টার 10% ইত্যাদি নানান রকম ট্যাগ কিন্তু আছে। সেগুলো থেকে মুক্ত হয়ে আসলে মানে এই 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 যে প্রচারণাটা সেটি খুব ভালো পানি পাবে। মার্কিনেরাও কিন্তু এখনো পর্যন্ত মানে তখন সেই তার বার্তায় যে ফাঁস হওয়া বিষয়, সেখানে নানান রকম নেতিবাচক বিশেষায়িত করা হয়েছিল জনাব তারেক রহমানকে, এখনও দেখা যায় অনানুষ্ঠানিক বক্তব্যে ওই যে সেই ফাঁস হওয়া বক্তব্যের কথা বলছি, ওয়াশিংটন পোস্টেও যেটা নিয়ে খবর হয়েছে, সেখানেও বিএনপি নিয়ে একটুখানি কথা আছে, সেইটুকুতেই বলা হচ্ছে দুর্নীতি এবং অভ্যন্তরীণ কোন্দলে তারা নিজেরাই মানে এটা কি সমস্যা হিসাবে দেখছে বিএনপির। এই অবস্থায় আসলে বিএনপির দুর্নীতি বিরোধী প্রচারণা খুব ভালো পানি পাচ্ছে। আচ্ছা, হালেপারি পাচ্ছে না বলে আপনার কেন মনে হচ্ছে সেটা আমি জানি না, কারণ হচ্ছে না, আমি বলছি আপনাকে তারেক রহমানকে নিয়ে যে অভিযোগ, সেটা যে খুব ভ্যালিড অভিযোগ ছিল না, সেটা তো আমরা শুধু যদি এটুকু দেখি যে আওয়ামী লীগ সরকার 16 বছর প্লাস ক্ষমতায় থেকে এবং যে 111 সরকার 2 বছর ক্ষমতায় থেকে তারা মাইক্রোস্কোপিক ফাইন্ডিংস গুলা পর্যন্ত অ্যাকুমুলেট করবার চেষ্টা করেছে, সেই অবস্থায় তারা কোনোভাবে তারেক রহমানের প্রত্যক্ষ কোনো দুর্নীতির এমন কোনো এভিডেন্স জাতির সামনে হাজির করতে পারেনি যেটা দ্বারা মনে হয় যে তারেক রহমান রাষ্ট্রের ব্যাপক অর্থ সম্পদ দুর্নীতি করে এই পাচার করেছেন বা এই সম্পদ করেছেন বা এইখানে তার এই সম্পৃক্ততা ছিল। সেই রকম কোনো এভিডেন্স আপনার হাতে বা আমাদের হাতে এই আওয়ামী লীগ সরকার রাজনৈতিক নেতার বিরুদ্ধে, শীর্ষ নেতাদের বিরুদ্ধে এমন কোনো অভিযোগ কি কখনো একদম প্রমাণিত মাইক্রোস্কোপিক বিষয় দিয়ে একদম নির্ভেজালভাবে প্রমাণিত আছে? 111 সরকার আসার পরে শেখ হাসিনার নামে দুর্নীতির মামলা হয়েছিল খালেদা জিয়ার থেকে 3 গুণ বেশি। এখন যত পরবর্তীতে সেটা শেখ হাসিনা ক্ষমতায় আসলো, সব উঠে গেল। খালেদা জিয়ার নামে ছিল 5টা মামলা, সেই মামলা 36টা হয়ে গেল। এইটা ক্ষমতার পরিবর্তনের পরে হলো। এখন শেখ হাসিনাকে যদি আমাদের দুর্নীতিবাজ বলতে হয় তাহলে পরবর্তী সরকার যারা আসবে তাদেরকে অবশ্যই, ইতিমধ্যেই শেখ হাসিনা কিছু দুর্নীতির তদন্ত রিপোর্ট সামনে আসছে, সব আমরা দেখছি, সেই রিপোর্টগুলো স্বচ্ছতার সঙ্গে আমাদের সামনে হাজির করতে হবে যে শেখ হাসিনা এবং তার পরিবার এই করেছেন। ইতিমধ্যে তাদের যে প্রভাব খাটিয়ে জমি নেওয়া সেটা আমরা দেখেছি, প্লট নেওয়া দেখেছি, বাগানবাড়ি করা দেখেছি, তাদের নামে কিভাবে কিভাবে অর্থ সম্পদ বাড়িয়েছেন সেটা দেখেছি। যদি এটা আরো বড় কোনো এরকম টাকা পাচার, তার ছেলেকে নিয়ে এরকম চাউর আছে যে আমেরিকা প্রচুর টাকা পাচার হয়েছে, চাউর ছিল মানে বিএনপি আমলে শীর্ষ নেতাদের বিরুদ্ধে বহু চাউর ছিল, আওয়ামী লীগ আমলেও এটা নিয়ে আরো বেশি অনেক বড় গল্প হয়েছে। সেই চাউরটার প্রমাণ না হওয়া পর্যন্ত কি আপনি জয়কে দুর্নীতিবাজ বলতে পারবেন?